বেটার হেলথ, বেটার লাইফ। সুপ্রিয় শ্রোতা, 89.6 FM টিউন করে আছেন, আর মাসের দ্বিতীয় মঙ্গলবার যথারীতি শুরু হয়ে গেল বেটার হেলথ, বেটার লাইফ। আমাদের এই নিয়মিত আয়োজনে আমরা কথা বলি জনস্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে। জনস্বাস্থ্যের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মাতৃস্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব। আজ আমরা কথা বলবো নিরাপদ মাতৃত্ব ও মাতৃস্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে। সাথেই থাকুন। বেটার হেলথ, বেটার লাইফ। সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা। নিরাপদ মাতৃত্ব প্রতিটি নারীর অধিকার। এই অধিকার অর্জনে আমরা এখনো অনেক পেছনে। বিশেষজ্ঞদের মতে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতা, গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পাওয়া ও অদক্ষ দাইয়ের হাতে বাচ্চা প্রসব করানোর ফলে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার খুব বেশি। এদেশের অধিকাংশ মাই অপুষ্টি ও রক্তশূন্যতায় ভোগে, যা মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ। এর পেছনে রয়েছে কিছু প্রচলিত সামাজিক কুসংস্কার ও রক্ষণশীলতা। যেমন গ্রামে অনেক পরিবারে গর্ভকালীন সময়ে মায়েদের শারীরিক ও মানসিক পরিচর্যার ক্ষেত্রেও অবহেলা করা হয়। এতে মা ও শিশুর মৃত্যুর ঝুঁকি বাড়ছে। বাংলাদেশের মা ও নবজাতকের স্বাস্থ্যের বর্তমান অবস্থা। গর্ভাবস্থায়, প্রসবকালে ও প্রসব পরবর্তী সময়ে সেবা কেন্দ্রে অথবা দক্ষ সেবাদানকারীর নিকট সেবা গ্রহণ না করা, অদক্ষ হাতে বাড়িতে প্রসব করানো এবং সচেতনতার অভাবে বাংলাদেশে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুর হার এখনো অনেক বেশি। বেটার হেলথ, বেটার লাইফ। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা জানব কি কি উপাদান দিয়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা হয়। আর এ বিষয়ে আমাদের জানিয়েছেন ডাক্তার নুরুন নাহার বেগম রোজি, প্রকল্প মান ব্যবস্থাপক, ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিস ডেলিভারি প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। নিরাপদ মাতৃত্বের মূল উপাদান হচ্ছে যে একটা মাকে সেফ রাখা। অর্থাৎ সেফ কখন আনসেফ হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে যদি দেখি একটা মা যখন প্রেগনেন্ট হচ্ছে বা যার যখন ডেলিভারি হচ্ছে অথবা ডেলিভারির পরে যখন বিভিন্নভাবে উনি অসুস্থ হয়ে পড়ছেন, এই সময়গুলোতেই কিন্তু তার নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে। তাহলে এই সময়টাকে তাকে সেভ করতে হলে আমাদের কী করতে হবে? প্ল্যান করতে হবে। অর্থাৎ এই মা কোন বয়সে বিয়ে হবে, যদি তার বিয়ের থেকেই আমরা প্ল্যানটা ভালোভাবে চিন্তা করি যে তার 18 বছরের আগে যদি বিয়ে না হয়, তাহলে কিন্তু উনি অনেকখানি নিরাপদ হয়ে গেলেন। এবং এরপরে প্ল্যান অনুযায়ী ওনার বাচ্চা নিতে হবে। এই বাচ্চাটা নেওয়ার পরে সবাই তাকে রেস্টের জন্য সাহায্য করতে পারবে, তাকে খাওয়ার জন্য সাহায্য করবে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যাপারে হেল্প করতে পারবে। এবং সেটা খুবই দরকার। যদি তার পুরা প্রেগনেন্সি পিরিয়ড, এই যে 9 মাস, যদি উনি সেফ না থাকেন, এই সময় কিন্তু যেহেতু বাচ্চা পেটে আসার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে একজন মা অনিরাপদ অবস্থায় চলে যান। অর্থাৎ কোনো সময় বাচ্চাটা নষ্ট হওয়ার জন্য থ্রেটেন্ড অ্যাবর্শন যেটাকে আমরা বলি, সেটা হতে পারে, বা বাচ্চা সত্যি সত্যি নষ্ট হয়েও যেতে পারে। তারপরে ওনার খাদ্যের যে চাহিদা, ওনার নিজের শরীর এবং ওনার বাচ্চার শরীরের যে চাহিদা, সেটা পূরণ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পুষ্টিকর খাবার, যে খাবারগুলো বাচ্চার বৃদ্ধিতে সাহায্য করবে, সেগুলো দরকার। তার শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত থাকা দরকার, এটা একটা ব্যাপার। এবং এরপরে প্ল্যান মাফিক যদি টাকা পয়সা না থাকে, আমাদের দেশের মায়েরা যে হাসপাতালে যায় না, আমরা দুটো জিনিস চিন্তা করি যে যাচ্ছে না, কিন্তু কেন যাচ্ছে না? এই ডিমান্ডটা কেন তৈরি হয় না? ডিমান্ডটা তৈরি হয় না এই জন্যই যে মার পয়সা নেই, যাওয়ার জন্য যে গাড়ি ভাড়াটা লাগবে সেটা নাই। হাসপাতালে যাওয়ার পরে যদিও সরকারি ব্যবস্থায় সবই হবে, তারপরেও যদি সামান্য কিছু ওষুধও কিনতে হয়, সেটুকু কেনারও তার সামর্থ্য নেই। এবং সেই মায়ের সঙ্গে যে আরও 2-1 অ্যাটেন্ডেন্ট থাকবে, তাদেরও খাবার ব্যবস্থা, তাদের যাতায়াত ব্যবস্থা, সেগুলো তাকে নিশ্চিত করতে হবে। এগুলো সব কিছু চিন্তা করেই কিন্তু একটা মা হাসপাতালে যান না। তাহলে কি করতে হবে? তাকে পুরা সময়টাতে এই প্ল্যানের মধ্যে তার কিছু পয়সা জমাইতে হবে, হাসপাতালে ডেলিভারি করতে হবে। হাসপাতালে ডেলিভারির পর নিরাপদভাবে যেন ডেলিভারিটা হয় বা প্রসবটা হয়, সে ব্যাপারে তাকে আমরা যারা সরকারের পক্ষ থেকে কাজ করছি, আমাদের সেই ফ্যাসিলিটিটা, সেই হাসপাতালটা বা সেই ক্লিনিকটা আমাদের নিরাপদ করতে হবে। মাতৃমৃত্যু কি? গর্ভকালীন, প্রসবকালীন বা প্রসবের 42 দিনের মধ্যে গর্ভজনিত কারণে কোনো নারীর মৃত্যু হলে তাকে মাতৃমৃত্যু বলা হয়। মাতৃমৃত্যুর প্রধান কারণসমূহ: গর্ভকালীন, প্রসবকালীন বা প্রসব পরবর্তী সময়ে রক্তক্ষরণ, এক্ল্যাম্পসিয়া বা প্রসবকালীন খিঁচুনি,
বিলম্বিত বা বাধাগ্রস্ত প্রসব, অনিরাপদ গর্ভপাত, প্রসব পরবর্তী সংক্রমণ। ডিয়ার লিসনার্স, এ পর্যায়ে আসুন জানার চেষ্টা করি এদেশে মাতৃত্বকে নিরাপদ করার পথে মূল প্রতিকূলতাগুলো কি কি। এ বিষয়ে আমাদের সাথে কথা বলেছেন ডাক্তার নুরুন নাহার বেগম রোজি। তিনি বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিস ডেলিভারি প্রোগ্রামের কোয়ালিটি অ্যাসিওরেন্স প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন। প্রথম অন্তরায় সেটা হলো আমাদের মানসিকতা, আমাদের ভুল কিছু ধারণা, আমাদের কিছু কুসংস্কার, কিছু কালচারাল বিহেভ। এই জিনিসগুলোকে আমাদের আসলে খুব ভালো করে অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ আমাদের আসলে সকল পর্যায়ে অনেক বেশি ভয়েস রেজ করা, যাকে বলি, যে আমাদের সবাইকে মুখ খুলতে হবে। আমরা কিন্তু যারা এই সমাজে আছি তাদের দেখা যাচ্ছে মোর দ্যান 50% শিক্ষিত বা কথা বলতে জানি, আর হয়তো বা আমরা ধরে নিলাম 50% লোক কথা বলতে জানে না বা ভুল কথা জানে। তো তাহলে আমরা যদি প্রত্যেকে নিজের দায়িত্বটা পালন করি, আমরা যদি আমাদের নিজের জায়গা থেকে প্রত্যেকে যতটুকু জানি অতটুকু আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে সচেতন করি বা সতর্ক করি, বা কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে হেল্প করি, আমার বিশ্বাস তাহলে সেটা আমরা এই অন্তরায়টা দূর করতে পারবো। প্রথম অন্তরায় আমি বলবো যে আমাদের চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা দূর করতে হবে। আর দ্বিতীয় অন্তরায় যদি বলি, এখনও কিছু মানুষ তো আসলে আমরা অর্থনৈতিকভাবে ওইভাবে সামর্থ্য নয়, তো অর্থনৈতিকভাবে যদি সামর্থ্য না থাকে তাহলে তারা প্রথমেই চিন্তা করে এই সেবাটা নিতে গেলে তার যে টাকা পয়সার দরকার সেটা তার কাছে নেই। আরেকটা কারণ হচ্ছে যে মেয়েরা তো এখন আসলে নেগলেক্টেড। ধরেন কোনো মায়ের যদি 2টা বা 3টা মেয়ে হয় তাহলে কিন্তু সেই মায়ের প্রতি তার সংসারের অন্যান্য সবাই কেউই তাকে গুরুত্ব দেয় না। এই সেন্টারে তো ওর তো সবসময় মেয়ে হচ্ছে, এটা বোধহয় ওরই দোষ। তো এটা যে তার দোষ না, এটা যে একটা অবস্থার শিকার, সেটাও মানুষকে বুঝাইতে হবে। Better health, better life. সুপ্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলছি নিরাপদ মাতৃত্ব নিয়ে। নিরাপদ মাতৃত্বের অন্যতম উপাদান হলো গর্ভকালীন সেবা। গর্ভকালীন সেবা কি? গর্ভকালীন সময়ে মায়ের সুস্বাস্থ্য বজায় রাখা এবং নিরাপদ প্রসব ও নবজাতকের জন্য যে নিয়মিত সেবা প্রদান করা হয় তাকে গর্ভকালীন সেবা বলা হয়। গর্ভবতী মায়ের কমপক্ষে 4 বার গর্ভকালীন সেবা নেওয়া প্রয়োজন। গর্ভকালীন সেবার প্রয়োজনীয়তা: নিয়মিত সেবা নিলে মা ও শিশু উভয়ই সুস্থ থাকে। মায়ের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পরামর্শ ও চিকিৎসা পাওয়া যায়। সময় মতো টিটি টিকা ও আয়রন, ফলিক অ্যাসিড, বড়ি গ্রহণ করা যায়। প্রসব পরিকল্পনা করা সহজ হয়। জটিলতা ও ঝুঁকিপূর্ণ গর্ভ চিহ্নিত করে প্রয়োজনে রেফার করা নিশ্চিত হয়ে যায়। গর্ভকালীন সময়ে গর্ভকালীন চেকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভকালীন চেকআপের সময়সূচি: প্রথম চেকআপ 4 মাস অর্থাৎ 16 সপ্তাহের মধ্যে। দ্বিতীয় চেকআপ 6 থেকে 7 মাস অর্থাৎ 24 থেকে 28 সপ্তাহের মধ্যে। তৃতীয় চেকআপ 8 মাস অর্থাৎ 32 সপ্তাহের মধ্যে। চতুর্থ চেকআপ 9 মাস অর্থাৎ 36 থেকে 38 সপ্তাহের মধ্যে। গর্ভকালীন সেবাদান কেন্দ্রসমূহ: স্যাটেলাইট ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, এনজিও ক্লিনিক অথবা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা সদর বা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, অন্যান্য হাসপাতাল অথবা ক্লিনিক। Better health, better life. সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা। বন্ধুরা, চলুন জানার চেষ্টা করি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকারের গৃহীত উদ্যোগগুলো সম্পর্কে। এ বিষয়ে বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত ডাক্তার নুরুন নাহার বেগম রোজি আমাদের জানান।
প্রথমেই যেটা আসে যে সরকার তো আসলে আইনগতভাবে যে কাজটি করেছেন সেটা আমাদের জন্য অনেক বড় একটা সাফল্য। অর্থাৎ 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হবে না। কেন 18 বছরের নিচে বিয়ে নয়? 18 বছরের নিচে বিয়ে হলে একটা মায়ের শরীরের যে গঠন, একটা মায়ের মানসিকভাবে যে বিকাশ, এর কোনোটিই সম্পন্ন হয় না। তো 18 বছর হয়ে গেলে হয়তো ওই মা মানসিকভাবে কিছুটা সচেতন হবেন যে উনি কখন বাচ্চা নেবেন বা নেবেন না, একটু চিন্তা ভাবনা করার অবকাশ থাকবে এক। আর দ্বিতীয়ত ওনার শারীরিক গঠনটা 18 বছরের আগে কোনো মতেই একজন মানে বাচ্চা ধারণ করার মতো শরীর তৈরি হয় না। তো বাচ্চা ধারণ করার মতো তৈরি না হলে ওই শরীরে যখন বাচ্চা চলে আসে তখন কিন্তু এই বাচ্চাটা ডেলিভারি করতে গিয়ে হাসপাতালে যদি যায় সেখানেও সমস্যা, মানে তার অনেকগুলো সমস্যার সম্মুখীন সে হয়। স্বাভাবিক প্রসব হলেও তার প্রচুর রক্তক্ষরণ হয়, অথবা প্রসবের জায়গাগুলো যেই দিক দিয়ে বাচ্চাটা বের হয় ওই জায়গাটা ছিঁড়ে যায়। অনেক ধরনের সমস্যা আমরা জানি, ভিভিএফ, পেশাব পায়খানা সবসময় ঝরতে থাকে, এ ধরনের যে সমস্যাগুলো, এগুলো কিন্তু গ্রামেগঞ্জে আমরা অনেক পাই। অনেক সমস্যার সমাধানই হয়ে যাবে যদি আমরা 18 বছরের পরে মেয়েকে বিয়ে দিই, তাহলে অনেকগুলো সমস্যা আমরা আর সমস্যার সম্মুখীন হব না। এটা একটা কাজ। আর তাছাড়া যদি মেয়েদের উচ্চশিক্ষার যে ব্যবস্থাটা সরকার রেখেছে ইন্টারমিডিয়েট পর্যন্ত, তো একটা মেয়ে যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে তাহলে কিন্তু সে নিজেও অনেকটা সচেতন হয়ে যায়, তার পরিবেশ তাকে সচেতন হতে সাহায্য করে। Better health, better life. গর্ভবতী মায়ের বিপদ চিহ্ন। গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী 6 সপ্তাহের মধ্যে প্রতিটি গর্ভবতী মা বিপদের ঝুঁকিতে থাকেন। প্রসব পূর্ব, প্রসবকালীন ও প্রসব পরবর্তী মায়ের বিপদসমূহ: ব্যথাসহ ও ব্যথা ছাড়া যে কোনো ধরনের প্রসবপূর্ব রক্তস্রাব অথবা প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তস্রাব, গর্ভফুল না পড়া, প্রসবপূর্ব, প্রসবকালে ও প্রসবের পরে শরীরে পানি আসা, খুব বেশি মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সময়ে 3 দিনের বেশি জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাব, প্রসব ব্যথা 12 ঘন্টার বেশি থাকা, প্রসবের সময় বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ প্রথমে বের হওয়া, প্রসব পূর্ব, প্রসবের সময় বা প্রসবের পরে খিঁচুনি। প্রসব পূর্ব, প্রসবকালীন ও প্রসব পরবর্তী মায়ের বিপদ চিহ্নসমূহ দেখা দিলে কি করণীয়? মায়ের জীবন রক্ষার্থে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মী, গর্ভবতী মা, পরিবারের সদস্য ও প্রসব সহায়তা প্রদানকারীদের এ সকল বিপদচিহ্ন সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। যত দ্রুত সম্ভব বিপদচিহ্ন শনাক্ত করে চিকিৎসার সিদ্ধান্ত নিতে হবে। যত দ্রুত সম্ভব যানবাহনের ব্যবস্থা করতে হবে। যত দ্রুত সম্ভব কাছের সেবা কেন্দ্রে নিয়ে যেতে হবে। প্রসব পরবর্তী সেবা কি? প্রসবের পর থেকে 6 সপ্তাহ বা 42 দিন পর্যন্ত মা ও শিশুর অবস্থা নিরূপণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করাকে প্রসব পরবর্তী সেবা বলা হয়। জন্মের পর বিশেষ করে প্রথম 3 দিনের মধ্যে 2 বার প্রসব পরবর্তী সেবা গ্রহণ মা ও নবজাতকের জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসব পরবর্তী সেবার গুরুত্ব: প্রসব পরবর্তী মা ও নবজাতকের অকাল মৃত্যুর অধিকাংশ যথাযথ প্রসব পরবর্তী সেবা গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। কারণ নবজাতকের মৃত্যুর 50% ঘটে জন্মের 24 ঘন্টার মধ্যে, আর প্রায় 75% ঘটে জন্মের 7 দিনের মধ্যে। মাতৃমৃত্যুর বেশিরভাগই ঘটে প্রসব পরবর্তী রক্তক্ষরণ, খিঁচুনি, সংক্রমণ ইত্যাদি কারণে। বেশিরভাগ মাতৃমৃত্যু প্রসব পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঘটে থাকে। তাই মা ও নবজাতকের জীবন রক্ষায় প্রসব পরবর্তী সেবা গ্রহণ করা জরুরি। প্রসব পরবর্তী সেবার সময়সূচি: মা ও নবজাতককে 4 বার প্রসব পরবর্তী সেবা দেয়া প্রয়োজন। প্রথমবার জন্মের প্রথম 24 ঘন্টার মধ্যে, দ্বিতীয়বার জন্মের 2 থেকে 3 দিনের মধ্যে, তৃতীয়বার জন্মের 7 থেকে 14 দিনের মধ্যে, চতুর্থবার জন্মের 6 সপ্তাহের মধ্যে। Better health, better life. ডিয়ার লিসনার্স, বেটার হেলথ বেটার লাইফ চলছে। আজ আমরা কথা বলছি নিরাপদ মাতৃত্ব নিয়ে। এ পর্যায়ে আমাদের সাথে আছেন ডক্টর শেখ নাজমুল হুদা, কান্ট্রি প্রজেক্ট ম্যানেজার, ফিস্টিউলা কেয়ার প্লাস প্রজেক্ট, এনজেন্ডার হেলথ বাংলাদেশ। তিনি আমাদের জানিয়েছেন মাতৃত্ব নিরাপদ করতে না পারলে যে ভয়াবহ সমস্যাটি সবচেয়ে জটিল আকার ধারণ করবে তার সম্পর্কে। আর এ জটিলতার নাম মহিলাজনিত ফিস্টিউলা। মহিলাজনিত ফিস্টুলা এমন একটা স্বাস্থ্য সমস্যা যখন একজন ভদ্র মহিলা তার প্রসবের রাস্তা দিয়ে সবসময় প্রস্রাব ঝরতে থাকে, কোনো কোনো ক্ষেত্রে প্রস্রাব বা পায়খানা ঝরতে থাকে। তো এটা একটা নিদারুণ অবস্থা, এবং এই অবস্থাটা সৃষ্টি হয় মূলত প্রায়শই দীর্ঘস্থায়ী প্রসব যদি
ঠিক সময়ে সেবা না নেওয়া হয় তাহলে দীর্ঘস্থায়ী প্রসবের পরে যখন সেটা 12 ঘন্টার বেশি স্থায়ী হয়, 24 ঘন্টার বেশি স্থায়ী হয়, এরকম ক্ষেত্রে প্রসবের রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে পেশাবের রাস্তার সাথে মূত্রথলি বা মূত্রপথের একটা সংযোগ সৃষ্টি হতে পারে, অথবা প্রসবের রাস্তার সাথে পায়খানার রাস্তার একটা সংযোগ স্থাপিত হতে পারে, যার ফলে প্রসবের রাস্তা দিয়ে সবসময় প্রস্রাব বা পায়খানা ঝরতে পারে। তো এই অবস্থাটাকে আমরা মূলত মহিলাজনিত ফিস্টুলা বলে থাকি। ডক্টর শেখ নাজমুল হুদা আমাদের আরও জানিয়েছেন বাংলাদেশে মহিলাজনিত ফিস্টিউলার বর্তমান চিত্রটি কেমন এবং এর মূল কারণ সম্পর্কে। মহিলাজনিত ফিস্টুলা বাংলাদেশে এখনো একটা গুরুত্বপূর্ণ নারী স্বাস্থ্য সমস্যা হিসেবে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সমস্ত পৃথিবীতে 1 থেকে 2 মিলিয়ন, যেটা প্রায় 10 থেকে 20 লক্ষ মহিলা বর্তমানে ফিস্টুলা নিয়ে বসবাস করছেন। বাংলাদেশে 2003 সালের এক সমীক্ষার সূত্রে অনুমান করা হয় আমাদের এখানে 71,000 বা তারও বেশি ভদ্র মহিলা এরকম একটা সমস্যা নিয়ে বসবাস করছেন এবং প্রতি বছর এই 71,000-এর সাথে 2 থেকে 3,000 অতিরিক্ত মহিলা যুক্ত হচ্ছেন। এবং এখানে বলে রাখা ভালো যে যদিও মহিলাজনিত ফিস্টুলার প্রধান কারণ হলো দীর্ঘস্থায়ী প্রসব বা বাধাগ্রস্ত প্রসব, যদি সময় মতো তার স্বাস্থ্যসেবা না নেওয়া হয় সেক্ষেত্রে, কিন্তু কোনো কোনো সময় জরায়ুতে বা তলপেটে অপারেশনের পরেও এ ধরনের সমস্যা হতে পারে। তাহলে আমরা মূলত প্রধান 2টো কারণ দেখলাম মহিলাজনিত ফিস্টুলার। একটা হচ্ছে প্রসবজনিত ফিস্টুলা, যেটা বাধাগ্রস্ত প্রসব থেকে হয়ে থাকে, আর একটা হচ্ছে চিকিৎসাজনিত ফিস্টুলা, যেটা কোনো কোনো সময় তলপেট বা জরায়ুতে অপারেশনজনিত আঘাত থেকে হতে পারে। বাংলাদেশে যে এরকম হাজার হাজার মহিলা প্রসবজনিত ফিস্টুলা রোগে ভুগছেন, এটা নির্দেশ করে যে আমাদের দেশের অনেক মহিলাই উপযুক্ত সময়ে তারা হয়তো গর্ভসেবা নিতে আসছেন না। যেমন যখন আমরা সবসময় উৎসাহিত করি যে সব প্রসবই দক্ষ দায়ের সাহায্যে অথবা হাসপাতালে হওয়া উচিত, কোনো কোনো সময় বা প্রায়শই তার ব্যত্যয় ঘটে। বর্তমানে মাত্র 37% মহিলা এরকম দক্ষ দায়ের হাতে তাদের প্রসব করান। বাকি যে বিরাট অংশ তারা কিন্তু ঘরে এবং কোনো দক্ষ দায় ছাড়াই তাদের প্রসব হচ্ছে। এবং সেক্ষেত্রে এই সংখ্যাটা আমাদের যে বেশি সংখ্যায় অনেক মানুষ, যে আমাদের এখানে অনেক মহিলা যে আমাদের প্রসবজনিত ফিস্টুলায় ভুগছেন, এটা নির্দেশ করে যে আমাদের এখানে অনেক মহিলাই বাধাগ্রস্ত প্রসবের ক্ষেত্রে তারা সেবা নিতে আসছেন না। এনজেন্ডার হেলথ বাংলাদেশের ফিস্টিউলা কেয়ার প্লাস প্রোগ্রামের কান্ট্রি প্রজেক্ট ম্যানেজার জনাব ডক্টর নাজমুল হুদা এ পর্যায়ে আমাদের জানান মহিলাজনিত ফিস্টিউলার চিকিৎসা এবং সেবা প্রাপ্তির স্থান ও খরচ সম্পর্কে। সুখের কথা যে যাদের ফিস্টুলা হয়েছে, যারা এরকম কষ্টের মধ্যে আছেন, তারা দেরি না করে বাংলাদেশের অনেকগুলো হসপিটালে এটার চিকিৎসা আছে, এটা আবার সার্জারি করে এটাকে ঠিক করার ব্যবস্থা আছে, সেখানে তারা শরণাপন্ন হতে পারেন। বাংলাদেশের যে পুরাতন 10টা মেডিকেল কলেজ হসপিটাল, বড় শহরের মেডিকেল কলেজ হসপিটাল, সেসব হাসপাতালে এই সেবা রয়েছে এবং এছাড়াও বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালেও এই সেবা পাওয়া যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই সেবা কিন্তু সব ক্ষেত্রেই সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। ইউএসএইডের আর্থিক সহায়তায় ফিস্টুলা কেয়ার প্লাস প্রজেক্ট এনজেন্ডার হেলথের তাদের মাধ্যমে বাংলাদেশের অনেকগুলো হাসপাতালে ফিস্টুলা রোগীদের সমস্ত রকম সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ঢাকা, এর মধ্যে রয়েছে আদ্দিন হসপিটাল ঢাকা, খুলনা এবং যশোর, আছে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল এবং দিনাজপুরের পার্বতীপুরে ল্যাম্ব হসপিটাল। এছাড়াও কক্সবাজারে হোপ ফাউন্ডেশন হসপিটালে সম্পূর্ণ বিনামূল্যে ফিস্টুলার ঠিক করার জন্য যে সার্জারি, সেটা অপারেশন, সেটা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়ে থাকে এবং সেখানে রোগীদের পুনর্বাসনের সহযোগিতা দেওয়া হয়ে থাকে। সেখানে রোগীদের তাদেরকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দিতে সাহায্য করা হয়, তাদের যে সমাজ, সেই সমাজে আবার তাদেরকে মিলিয়ে দিতে সাহায্য করা হয়। তাহলে যারা এই রোগে ভুগছেন বা যারা সুধীবৃন্দ যারা এই সমস্ত রোগীর কথা জানেন, তারা দয়া করে চেষ্টা করতে পারেন যেরকম কোনো রোগীর সন্ধান পেলে তাদেরকে এসব হাসপাতালে থেকে সেবা নিতে সাহায্য করা, সেটা আমার মনে হয় সবার জন্য খুবই জরুরি কাজ। ডক্টর নাজমুল হুদা আমাদের আরও জানান কিভাবে ফিস্টিউলা থেকে আমাদের দেশের নারীদের নিরাপদ রাখা যায়।
কিভাবে ফিস্টুলা থেকে প্রতিরোধ করা যায় বা ফিস্টুলা থেকে মেয়েরা দূরে থাকতে পারে, আমি মনে করি ফিস্টুলা প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাল্যবিবাহ এড়িয়ে চলা। যখন ছোটবেলায় বিয়ে হয় তখন বিপদে সেই ছোট মেয়েটা খুব কার্যকরভাবে পরিবারের অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারে না এবং সে তখন অনেক দিক থেকে অনেক অপরিপক্ক থাকে। সেই জন্য অনেকেই মনে করে থাকেন যে বাল্যবিবাহ প্রতিরোধ করা ফিস্টুলা প্রতিরোধের অন্যতম উপায়। এরপরে বিয়ের পরে ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করা যায়, যাতে করে বিয়ে যদি একটু আগে হয়ে গিয়েও থাকে সেক্ষেত্রে পদ্ধতি অবলম্বন করে প্রথম যে গর্ভধারণ সেটাকে পিছিয়ে দেওয়া যায়। সেটা একটা উপায় ফিস্টুলা এড়িয়ে চলার। তার কারণ গর্ভ থেকে বাধাগ্রস্ত প্রসব হতে পারে এবং বাধাগ্রস্ত প্রসব থেকে ফিস্টুলা হতে পারে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে করণীয়। বাল্যবিবাহ রোধ। একজন মায়ের সুস্বাস্থ্য অনেকখানি নির্ভর করে তার সঠিক সময়ে বিয়ে ও সন্তান ধারণ করার সময়ের উপর। যেসব মায়েদের বাল্যবিবাহ হয় তাদের স্বাস্থ্য ঝুঁকির অনেকটাই বেড়ে যায়। বাংলাদেশে 18 বছরের নিচে 75% মেয়েই অভিভাবকের ইচ্ছায় বিয়ে করতে বাধ্য হচ্ছে। অপরিকল্পিত গর্ভধারণ, অনিরাপদ গর্ভপাত, এই সব কিছুর জন্য দায়ী বাল্যবিবাহ। আমাদের গ্রামাঞ্চলে এই বিয়ের বয়স 12 থেকে 14 বছর এবং শহরের বস্তিতে 14 থেকে 15 বছর। স্বাভাবিকভাবে অল্প বয়সে মা হতে গিয়ে প্রজনন স্বাস্থ্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। কিশোরী শারীরিক ও মানসিকভাবে বিয়ে ও সন্তান নেওয়ার জন্য একেবারেই প্রস্তুত থাকে না। রক্ত স্বল্পতা, অস্থি কাঠামো, অপুষ্টি এবং মানসিকভাবে প্রস্তুত না থাকার বিষয়গুলো এই সময় অনেক প্রভাব ফেলে। প্রসব পূর্ব খিঁচুনি, বাধাগ্রস্ত প্রসব, প্রসবের সময় আঘাত, প্রজনন অঙ্গ ক্ষতবিক্ষত হওয়া, রক্তপাত বেশি হওয়া, সময়ের আগে সন্তান জন্ম দেওয়া, কম জন্ম ওজন নিয়ে সন্তানের জন্ম হওয়া সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। মারা না গেলেও ফিস্টুলার মতো বিভিন্ন দীর্ঘমেয়াদী জটিলতায় সেই কিশোরী কর্মক্ষমতা হারিয়ে ফেলে। মাতৃত্ব কেড়ে নিচ্ছে মা ও শিশুর জীবন। তবে বর্তমান সরকার 2021 সালের মধ্যে 15 বছরের নিচে বিয়ে সম্পূর্ণভাবে নির্মূল, 15 থেকে 18 বছরের মধ্যে বিয়ের হার 1/3 হ্রাস এবং 2041 সালের মধ্যে বাল্য বিয়ে সম্পূর্ণভাবে দূর করতে কাজ করে চলেছে। উল্লেখ্য, সকল কন্যা শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করা গেলে 18 বছরের নিচে কারো বিয়ে দেওয়া সম্ভব হবে না। Better health, better life. মা হলেন জননী, জন্মদাত্রী, স্তন্যদায়ী, পালনকর্ত্রী। মায়ের সুস্থতার উপর নির্ভর করে সন্তানের নিরাপদ জন্ম, সুস্থ জীবন। তাই মায়ের স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ। নিরাপদ স্বাস্থ্য মায়ের অধিকার, আর এই অধিকার আদায়ে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম সহ সমাজ সচেতন সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। আজকের মতন এ পর্যন্তই। আবারও কথা হবে বেটার হেলথ, বেটার লাইফে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। তুমি ভালোবাসা, স্নেহের চাদর, তুমি জন্ম, তুমি আলো, তুমি আশ্রয়, বিধাতার মতো ভালো। মাগো মা, তোমায় ছাড়া আমি বড় একা। মাগো মা,
বেড়ে ওঠা সেই দিনগুলোতে বন্ধুর মতো ছিলে, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছি মাথা রেখে ওই কোলে। বেড়ে ওঠা সেই দিনগুলোতে বন্ধুর মতো ছিলে, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছি মাথা রেখে ওই কোলে। তোমায় উদাস দেখলে চোখ ভিজে যায় জলে। তুমি ভালোবাসা স্নেহের চাদর, তুমি জন্ম, তুমি আলো, তুমি আশ্রয় বিধাতার মতো ভালো। মাগো মা, ওগো মা, তোমায় ছাড়া আমি একা। মাগো মা, ওগো মা, তোমায় ছাড়া আমি একা। Better health, better life. সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা।